মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখে একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এজন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার মাধ্যমে আমি যেগুলো পেয়েছি, বিশেষ করে মালয়েশিয়া, আমরা একটা তথ্য ওখানে জানি যে 20-22 বছর আগেও তারা আমাদের নিচে ছিল, তারা আজকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণে। আমি কয়েকটা বিষয় সেখান থেকে পেয়েছি। তার এক নম্বরে তাদের যে সমস্ত জমি জায়গাগুলো আছে, এই বিশাল ল্যান্ড গুলো তারা বিশেষ করে চায়নাকে, তুরস্ককে এবং অন্যান্য আশপাশে যে সমস্ত উন্নত দেশ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদের এই জায়গাগুলো ব্যবহার করে আর আমাদের বেকার যে মানুষগুলো আছে এগুলো কাজে লাগা। মাননীয় স্পিকার, আমরা যেহেতু সবসময় শুধু নেই 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 এই ভাষায় অভ্যস্ত, এখানে যারা দায়িত্বশীল আছে বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা আছে তাদেরকে বলবো আমাদের স্ব আসনে এভাবে মানুষের কাছে শুধু আকাঙ্ক্ষা না জানিয়ে আমাদের নিজেদের আসনগুলোর যে জায়গাগুলো সরকারি বেসরকারি ভাবে পড়ে আছে, এই জায়গাগুলোকে যদি সরকার এখন কাজে লাগাতে না পারে বাইরের দেশগুলোকে আহ্বান জানাক। আমি অলরেডি এর ভেতরে এই 2 মাসের ভেতরে অনেকগুলো কোম্পানির সাথে বাইরের যোগাযোগ করেছি। তারা বলছে আমাদেরকে ইকোনমিক জোন তৈরি করে ঘোষণা করে দেন, আমরা আসতেছি। এসে এই জায়গাগুলোতে অন্তত আমার কুষ্টিয়া সদরের 3 আসনের যে জায়গা পড়ে আছে, আমার হরিপুর ইউনিয়নের একটা জায়গা পড়ে আছে, ওখানে প্রায় 1000 একর। কুষ্টিয়াতে একটা অনেক পুরাতন মিল পড়ে আছে, মোহিনী মিল, যেখানে 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে। এরপরে আরো বিভিন্ন জায়গা, সুগার মিলে ওখানে প্রায় 750 বিঘা জমি পড়ে আছে। এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না, খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি এই 2 মাস। আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। অথচ এলাকাতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তোলপাড়, এলাকায় যাওয়া যায় না। মাদকের যে সয়লাভগুলো, এরপরে বেকার সমস্যা, ছিনতাই, এরপরে আরো যে সমস্ত সমস্যাগুলো, হতাশার জীবন নিয়ে মানুষ চলছে, এগুলো থেকে মুক্ত করার জন্য প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের এই জায়গাগুলো হয় নিজেরা ব্যবহার করবে, অথবা বাইরের যে দেশগুলো যারা পারে তাদেরকে এই মালয়েশিয়ার মতো অথবা থাইল্যান্ডের মতো, এদের মতো আশপাশ উন্নত দেশগুলো থেকে আমরা চায়নাকে ডাকতে পারি, তুরস্ককে ডাকতে পারি। এদের মাধ্যমে আমার এলাকায় এই যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় কমপক্ষে 12-13 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকেন। আমার কুষ্টিয়াতে সবচাইতে 7,500, আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে, এটা শুধুমাত্র কিছু কারণে চালু হচ্ছে না পূর্ণাঙ্গ ভাবে। 23টা বিভাগ চালু হওয়ার কথা, সেখানে প্রায় 5-6টা জেলার মানুষের উপকারের জন্য। এই আর্মিদের সেখানে বসবাস করার কারণে আমরা পূর্ণাঙ্গ ভাবে চালু করতে পারছি না। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরো সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। এজন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি, আমরা তো সরকার জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয় ও অতি দ্রুত এখান থেকে আর্মি অপসারণ করা লাগবে। আপনি কোথায় দেবেন? বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা, ওই জায়গাগুলোতে এখন যদি জরুরি রাখা লাগে সেখানে রাখবে। এই জায়গাটা পরিষ্কার না করা হলে আমাদের সেবা ব্যাহত হচ্ছে এবং বিভাগগুলো খোলা যাচ্ছে না। আমরা কালকেও কুষ্টিয়া থেকে আসলাম এই কথাগুলো জানার পর। আমাদের এলাকায় যেহেতু জাতীয় নেতা এর আগে যারা ছিল তারা এভাবে হয়তো উদ্যোগ নেয়নি। আমাদের একটা পুরাতন জেলা কুষ্টিয়া, সেই 17 বা 19টা জেলার ভেতরে একটা আমাদের প্রাণের দাবি এলাকায় যে 5-6টা জেলা মিলে প্রশাসনিক গতি
প্রশাসনিক গতি কার্যক্রমের গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক। এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের সবচাইতে বড় সমস্যা যেটা বললাম, বেকার সমস্যা দূরীকরণে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি হাতে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি। আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়। এই সাড়ার সর্বাত্মক কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু মনোযোগ সহকারে কথাগুলো আপনার শোনেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে
বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা